হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করব সোল ল্যান্ড 2 এর এপিসোড নাম্বার 2 কে। যদি তোমরা এর আগের এপিসোড না দেখে থাকো তাহলে লিংক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও। গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম ইউহাও তার স্পিরিট আই এবং হোয়াইট টাইগার ড্যাগারের সাহায্যে একটি মাঙ্কি বিস্টকে মেরে ফেলেছিল, যার কারণে সে অনেক আহত হয়ে যায়। তখনই হঠাৎ সেখানে একটি অদ্ভুত প্রাণী চলে আসে, যার পাওয়ার বরফের ছিল। এজন্য ইউহাও ঠান্ডায় সেখানেই জমে যায়। তো এখন সামনে অগ্রসর হওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা ইউহাওয়ের সোল সিকে দেখি, যেখানে একটি 10 লাখ বছরের পুরনো সিল্ক ওয়ার্ম পৌঁছে গিয়েছিল। এখানে আসার পর সেই আইস অ্যাট্রিবিউশন সিল্ক ওয়ার্মটি অনেক বেশি খুশি হচ্ছিল, যার নাম তিয়ানম্যাং। তিয়ানম্যাং খুশি হয়ে বলে যে শেষ পর্যন্ত আমি একজন সোল মাস্টারের বডি পেয়ে গেছি। যদি এটা আমি না পেতাম তবে আমি মারা যেতাম। কিন্তু তখনই হঠাৎ তিয়ানম্যাং দেখে যে ইউহাওয়ের বডির ভেতর আগে থেকেই একটি অত্যন্ত রহস্যময় এনার্জি উপস্থিত আছে, যা তিয়ানম্যাংয়ের সাথে ইউহাওয়ের শরীরের জন্য কম্পিটিশন করছিল। সে তিয়ানম্যাংকে ইউহাওয়ের বডির ওপর পুরোপুরি দখল করতে দিচ্ছিল না। তিয়ানম্যাং বুঝতে পেরেছিল যে আমি এই এনার্জির সাথে ফাইট করতে পারবো না, তাই আপাতত আমাকে পুরো ফোকাস ইউহাওয়ের বডির উপর করতে হবে, যাতে আমি একে খুব তাড়াতাড়ি শক্তিশালী করতে পারি। কারণ বন্ধুরা, আপনারা জানেন যে লেভেল 10 এর সোল মাস্টার 400 বছরের বেশি স্পিরিট রিং গ্রহণ করতে পারে না, আর তিয়ানম্যাং নিজে 10 লাখ বছরের পুরনো স্পিরিট বিস্ট, তাই তার স্পিরিট রিং অ্যাবজর্ব করা ইউহাওয়ের জন্য একেবারেই অসম্ভব। যেহেতু তিয়ানম্যাং নিজেই ইউহাওয়ের সাথে মার্জ হতে চেয়েছিল, তাই সে ইউহাওয়ের বডিতে 10টি সিল তৈরি করে দেয়, যা তিয়ানম্যাংয়ের 10 লাখ বছরের স্পিরিট রিংয়ের পাওয়ারকে মাত্র 400 বছরের স্পিরিট রিংয়ের সমান করে দেয়। বাকি পাওয়ার সে লক করে দিয়েছিল, যার ফলে এখন ইউহাওয়ে জ্ঞান ফিরে আসে। কিন্তু ইউহাও বুঝতে পারছিল না যে সে ঠিক কোন জায়গায় আছে। এখানে তিয়ানম্যাং তাকে বলে যে এটা তোমার সোল সি বোকা, কিন্তু ইউহাও এই কথা বিশ্বাস করছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তখন তিয়ানম্যাং নিজের পরিচয় দেয় এবং বলে, আমি জানতাম না যে তুমি এত বড় বোকা হবে, কারণ তোমার শরীরের ভেতর অনেক বেশি স্পিরিট এনার্জি আছে। এই স্পিরিট এনার্জিকে তুমি স্পিরিট পাওয়ার হিসেবে তোমার চোখের মাধ্যমে ব্যবহার করো। এটা তোমার বডিতে আগে থেকেই আছে। সবকিছু তো ইউহাওয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তখন তিয়ানম্যাং বলে, চলো আমি তোমাকে সহজ করে বলি। আমি হলাম একটি 10 লাখ বছরের পুরনো স্পিরিট বিস্ট। পুরো সোল ল্যান্ডে আমার মতো স্পিরিট বিস্ট আর কেউ নেই, আর আমি আমার স্পিরিট রিং তোমাকে দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার এখানে অনেক লাভ হয়েছে। আজ থেকে তুমি আমাকে বড় ভাই তিয়ানম্যাং বলে ডাকবে। ইউহাও এটা শুনে অবাক হয়ে বলে, তুমি 1 মিলিয়ন বছরের পুরনো স্পিরিট বিস্ট, আর আমি মাত্র লেভেল 10-এর সোল মাস্টার। 400 বছরের বেশি স্পিরিট রিং তো আমি সহ্যই করতে পারবো না। আর তাছাড়া তোমার মতো পুরনো স্পিরিট বিস্ট আমার মতো কাউকে কেন বেছে নেবে? তখন তিয়ানম্যাং মুখ বাঁকিয়ে বলে, কে বলেছে আমি তোমাকে বেছে নিয়েছি? আমাকে তো শুধু এমনটা করতে হয়েছে। যদি এমনটা না করতাম তবে হয়তো আমি মারা যেতাম। পাশাপাশি সে ইউহাওকে দেখিয়ে বলে, দেখো আমি এখানে 10টি সিল বানিয়ে রেখেছি, যা আমার পাওয়ার কমিয়ে দিয়েছে। এখন আমার স্পিরিট রিং 400 বছরের সমান। সেই ইউহাওকে এটাও বলে যে যেমন যেমন তুমি কাল্টিভেট করবে তোমার ফিজিক্যাল স্ট্রেংথও বাড়বে, তেমনি তোমার এই রিংও বদলাতে থাকবে। যা শুনে ইউহাও অনেক খুশি হয়, কারণ ইতিহাসে প্রথমবার এমন হবে যে স্পিরিট রিং নিজের ফর্ম চেঞ্জ করে ধীরে ধীরে পাওয়ারফুল হবে। এরপর তিয়ানম্যাং বলে, শুধু এটাই নয়, আমি তোমাকে 4টি স্পিরিট সোল টেকনিকও দিয়েছি। আমার কাছে কোনো স্পিরিট বোন ছিল না ঠিকই, কিন্তু আমি তোমার স্পিরিট গার্ডিয়ান হয়ে গেছি। এটা শুনে ইউহাওয়ের খুশির কোনো সীমা থাকে না যে আমার কাছে স্পিরিট গার্ডিয়ান হওয়ার সাথে সাথে 4টি টেকনিকও আছে। তখন তিয়ানম্যাং জিজ্ঞেস করে, এগুলো মজাদার না? ইউ তখন বোকার মতো মাথা নাড়ায়, কিন্তু তখনই তিয়ানম্যাং একটি বড় বোমা ফাটায় এবং বলে, আমি তোমাকে যে স্পিরিট রিং দিয়েছি তা আইস অ্যাট্রিবিউশন স্পিরিট রিং, তাই তুমি সেটা ভালোভাবে ইউজ করতে পারবে না। তোমাকে আরও স্পিরিট রিং লাগবে যা আইস অ্যাট্রিবিউশন হবে, এবং ধীরে ধীরে তুমি এই 4টি টেকনিক পারফর্ম করতে পারবে। ইউহাও প্রশ্ন করে, তুমি কি বলবে আমার 4টি টেকনিক কি? তখন তিয়ানম্যাং উত্তর দেয়, সেটা তোমাকে নিজেকেই জেনে নিতে হবে, কিন্তু আপাতত তুমি শুধু সাপোর্ট টাইপ টেকনিকই ইউজ করতে পারবে। তোমার অ্যাটাকিং টেকনিক অনেক দুর্বল, আর তুমি নিজেও অনেক দুর্বল। তোমাকে তোমার শরীরের ওপর কাজ করতে হবে। এটা শোনার পর ইউহাও বলে, এখন আমি ধীরে ধীরে কিছু কিছু বুঝতে পারছি। আমাকে অনেক পরিশ্রম করতে হবে যাতে আমি সফল হতে পারি। তখন তিয়ানম্যাংয়ের ঘুম পাচ্ছিল। সে বলে, এটা ভালো যে তোমার এই ছোট্ট মাথায় কিছু কথা ঢুকেছে। এখন ভাগো এখান থেকে, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে সে ইউহাওকে তার সোলসি থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা দেখি ট্যাংয়া আর বেইবেই ইউহাওকে খুঁজে পায় এবং তারা তাকে জাগানোর চেষ্টা করে। আর বেইবেই তার পালস চেক করে বলে ওর স্পিরিচুয়াল পাওয়ার নর্মাল, আর ও আগের চেয়ে স্ট্রং লাগছে।
মনে হয় ও সোল ওয়ারিয়ার থেকে কাল্টিভেট করে সোল মাস্টার হয়ে গেছে, কিন্তু ওর বডি এই পাওয়ার সহ্য করতে পারেনি। আমাদের ওকে কিছু সময় দিতে হবে, জলদি তার জ্ঞান ফিরবে। তখন বেইবেই ওই মরা মাঙ্কি বিস্টকে দেখে, যা মাত্র 10 বছরের পুরনো ছিল। বেইবেইয়ের মনে হয় ইউহাও হয়তো এটাই অ্যাবজর্ব করেছে, যা ওর জন্যে খুবই খারাপ। সে এই কথাই ভাবতেছিল, তখনই ইউহাওয়ের জ্ঞান ফিরে আসে এবং তাদেরকে সামনে দেখে অবাক হয়। ট্যাংয়া এবং বেইবেই তার জ্ঞান ফিরেছে দেখে খুশি হয় এবং ট্যাংয়া বলে, শুক্রিয়া যে তুমি জেগেছো। যদি বেশিক্ষণ অজ্ঞান থাকতে তবে হয়তো আমরা তোমাকে হেফাজত করতে পারতাম না। ইউহাও জিজ্ঞেস করে, কিসের হেফাজত? ট্যাংয়া বলে, বোকা, তুমি জানো না এখানে কত ভয়ানক বিস্ট আছে? এটা বলার সময় ইউহাও ট্যাংয়া এবং বেইবেইয়ের রিং দেখে অবাক হয়, কারণ ট্যাংয়ার কাছে 2টি রিং আছে যা 100 বছরের বেশি, আর বেইবেইয়ের কাছে 3টি রিং আছে, যার মধ্যে 2টি 100 বছরের ওপরে এবং একটি 1000 বছরের ওপরে। ইউহাও তো বিশ্বাসই করতে পারছিল না, কারণ বেইবেই ওর চেয়ে মাত্র 3-4 বছরের বড় হবে, কিন্তু ও লেভেল 30-র ওয়ারিয়ার। এদিকে ইউহাও এসব চিন্তা করছিল, তখনই সেখানে একটি ধতুরা স্নেক দেখা দেয়, যাকে দেখে ট্যাংয়া অনেক খুশি হয়ে যায় এবং বলে, এটা ধতুরা স্নেক এবং এটা অনেক কাজের, আমার এটাই চাই। আসলে তারা দুজন এখানে সোল বিস্ট শিকার করতেই এসেছিল। বন্ধুরা, ধতুরা স্নেক ওটাই যাকে সর্বপ্রথম তাং সান শিকার করেছিল। এটা একটি 1000 বছরের সোল বিস্ট। তখন বেইবেই বলে, তুমি ইউহাওয়ের হেফাজত করো, আমি একে সামলে নিচ্ছি। এটা শুনে তাং ইয়া তার ব্লু সিলভার গ্রাসের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যা দেখে ইউহাও অনেক অবাক হয়ে যায়, কারণ তাং সানের কাছেও ঠিক এই পাওয়ারটাই ছিল। অন্যদিকে বেইবেই তার লাইটনিং টেকনিক দিয়ে ধতুরা স্নেককে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এই সাপের গতি খুব বেশি ছিল, তাই সাপটি ওদের পেছনে চলে যায়। তাং ইয়া এখানে নিজেকে বাঁচানোর সাথে সাথে ইউহাওয়েরও হেফাজত করছিল। অন্যদিকে মিস্টার বেইবেই ওই সাপটাকে মারার চেষ্টা করছিলেন। বেইবেইকে ফাইট করতে দেখে তাং ইয়া ইউহাওকে বলে যে বেইবেইয়ের কাছে একটি টি-রেক্স ড্রাগনের সোল রিং আছে, যার কারণে সে তার ব্লু লাইটনিং টেকনিক ব্যবহার করতে পারে। কিন্তু এখানে ধতুরা স্নেকের স্পিড অনেক দ্রুত ছিল, তাই সে তাকে নিজের টার্গেটে লক করতে পারছিল না। ইউহাও তো আগেই তাং ইয়া আর মিস্টার বেইবেইয়ের উপর অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল, কারণ তার মায়ের পর এরাই দ্বিতীয় মানুষ যারা কোনো চিন্তা না করেই তাকে হেফাজত করেছে। এজন্যই ইউহাও ওদের সাহায্য করতে চাচ্ছিল। তখন তিয়ানমেং তাকে বলে, তুমি সাহায্য করতে চাইলে স্পিরিট ডিটেকশন টেকনিক ইউজ করো, আমি অলরেডি তোমার মেমোরির মধ্যে এই টেকনিককে ইনজেক্ট করে দিয়েছি। এটা শোনার সাথে সাথেই ইউহাও তার স্পিরিট ডিটেকশন টেকনিক অ্যাক্টিভ করে ফেলে। সে দেখাতে চেয়েছিল যে সে কোনো ইউজলেস মানুষ নয়, এজন্য সে তার স্পিরিট ডিটেকশন টেকনিককে তাং ইয়া আর বেইবেইয়ের সাথে শেয়ার করে দেয়, যার ফলে তাং ইয়া আর বেইবেইয়ের আশেপাশের সব কিছু স্লো হয়ে যায়। বেইবেই এটা দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল যে তার আশেপাশের ছোট থেকে ছোট মুভমেন্টকেও অনুভব করতে পারছিল। এমনকি এটাও চিন্তা করতে পারছিল যে তাকে কখন কোন টেকনিক ব্যবহার করতে হবে। বেইবেই এই এক্সাইটমেন্টের সাথে সাথে সেই সাপের দুর্বল পয়েন্ট জানতে পেরে গিয়েছিল। এজন্য সে জাম্প করে তার স্ট্রংগেস্ট লাইটনিং টেকনিক ব্যবহার করে সেই সাপকে আঘাত করে সেই সাপকে অনেক আহত করে দেয়। আর তাং ইয়াও এই সুযোগে সামনে গিয়ে সেই সাপটিকে মেরে ফেলে। ধতুরা স্নেকের মরার পর তার বডি থেকে 1000 বছর পুরনো স্পিরিট রিং বের হয়ে আসছিল, যেটাকে তাং ইয়া ওখানেই বসে অ্যাবজর্ব করা শুরু করে দেয়। অন্যদিকে মিস্টার বেইবেই দেখেন যে ইউহাও অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, সেজন্য তিনি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তার শুকরিয়া আদায় করে বলেন যে ধন্যবাদ, যদি তুমি তোমার সোল টেকনিকের ব্যবহার না করতে তবে একে হারানো আরও অনেক কঠিন হয়ে যেত। এরই সাথে মিস্টার বেইবেই বলেন যে তাং ইয়া অলরেডি লেভেল 30 পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাকে আগে ব্রেক থ্রু করার জন্য একটি সোল রিংয়ের দরকার ছিল। আমি জানিও জেগে ওঠার পর অবশ্যই তোমার শুকরিয়া আদায় করবে। যেখানে ইউহাও বলে, না না, শুকরিয়া করার কি আছে, আপনারা আগে আমার হেফাজত করেছেন, তারপর আমারও তো কিছু দায়িত্ব ছিল। এখানে ইউহাওয়ের মনে অলরেডি একটা কথা চলছিল, যেটা সে অস্থিরতার সাথে মিস্টার বেইবেইয়ের কাছে জিজ্ঞেস করে যে তাং ইয়ায়ের গার্ডিয়ান সোল তো একটা ব্লু সিলভার গ্রাস। আমি শুনেছি যে সি গড তাং সানের কাছেও একদম এই মার্শাল সোল ছিল। এটা শুনে মিস্টার বেইবেই বলেন যে তুমি তো দেখছি সি গড তাং সান সম্পর্কে অনেক কিছুই জানো। তখন ইউহাও বলে যে না, এমন কোনো কথা না, পুরো সোল ল্যান্ডে প্রতিটি মানুষই তার সম্পর্কে জানে। ছোটবেলায় আমার মা তাং সানের গল্প আমাকে শোনাতেন। তিনি বলতেন কিভাবে একজন ওয়ারিয়ার পুরো ডুলু ও কন্টিনেন্টের ফিউচার বদলে দিয়েছিল। সি গড তাং সান তাং সেক্টকে বানিয়েছিলেন, পাশাপাশি তিনি সেই সময় সবথেকে শক্তিশালী উহান এম্পায়ারকেও ডিস্ট্রয় করে দিয়েছিলেন। সোল ল্যান্ডে তার মতো অন্য কোনো সোল মাস্টার ছিল না, সে জগতের সমস্ত বাউন্ডারি ব্রেক করে দিয়েছিলেন, যার পর অবশেষে তিনি একজন গড হয়ে যান। মিস্টার বেইবেই এই সমস্ত কথা শোনার পর বলেন যে হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, তাং ইয়ায়ের কাছেও একটা ব্লু সিলভার গ্রাস আছে, কিন্তু তার এই গার্ডিয়ান সোল সি গড তাং সানের গার্ডিয়ান সোল ব্লু সিলভার এম্পায়ারের মতো পাওয়ারফুল তো একদমই না।
কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে তাং ইয়া অনেক বেশি সাহসী। সে বর্তমানে তাং সেক্টের সেক্ট মাস্টার। ইউহাও এই সমস্ত কথা শুনতে শুনতে হঠাৎ করে মাথা ঘোরানো শুরু হয়ে গিয়েছিল। তখন মিস্টার বেইবেই তাকে বলেন যে তোমার সোল পাওয়ার শেষ হয়ে গেছে, চলো আমি তোমার এতে সাহায্য করি। আর এটা বলেই তিনি ইউহাওকে হিল করা শুরু করে দেন, যেখানে অন্যদিকে তাং ইয়া নিজের জায়গায় বসে কাল্টিভেট করছিল। কিছুক্ষণ পর তাং ইয়া ওই স্পিরিট রিং অ্যাবজর্ব করে জেগে ওঠেন, যেখানে মিস্টার বেইবেই তাং ইয়াকে বলেন যে তোমার সাহায্য ইউহাও করেছে, আমার মনে হয় তোমার তার শুকরিয়া আদায় করা উচিত। অন্যদিকে ইউহাও অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় টাংইয়া তার অনেক বেশি কাছে চলে আসছিল। এটা দেখে তো ইউহাও ভয় পেয়ে গিয়েছিল। টাংইয়া তখন ইউহাওয়ের শুকরিয়া আদায় করতে করতে বলে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তুমি কি আমার ট্যাঙ্ক সেক্টের মধ্যে জয়েন হতে চাও? আমার ট্যাঙ্ক সেক্ট একসময় নাম্বার 1 সেক্ট ছিল, এমনকি আমাদের সেক্টের অনেক আর্ট আর টেকনিক অনেক বেশি চমৎকার। এই বলতে বলতে সে ইউহাওকে নিজের সেক্টের হিডেন ওয়েপন্স, ডেভিল হ্যান্ড আর শ্যাডো ডান্সিং টেকনিকের ব্যাপারে বলে, যেগুলো সব টাং সানই শিক্ষা দিয়েছিলেন। ইউহাও এখানে টাংইয়ার সমস্ত কথা অনেক বেশি মনোযোগ দিয়ে শুনছিল। সে এক্সাইটমেন্টে দাঁড়িয়ে বলে যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনাদের দুজনের সাথে দেখা হওয়া আমার সবচেয়ে বড় সৌভাগ্য ছিল, কারণ আপনারা আমাকে বারবার বাঁচিয়েছেন। আজ পর্যন্ত আমার সাথে এত ভালো ব্যবহার কেউ করেনি, এমনকি আপনারা আমাকে নিজেদের সেক্টে জয়েন হওয়ার জন্য বলেছেন, আমি অবশ্যই জয়েন হব। এটা শুনে তো টাংইয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এবং সেই দুজনকে নিজের কাছে নিয়ে বলে যে চলো এখন আমাদের আগে সফর করা উচিত, যেখানে যাবার পথে আমরা ট্রেনিংও করব। এরপর তাদের ট্যাঙ্ক সেক্টরের দিকে যাওয়ার এই চমৎকার সফর শুরু হয়ে গিয়েছিল, যেখানে রাস্তায় এরা অনেক মজা করে। সাথে সাথে রাস্তায় মিস্টার বেইবেই ধীরে ধীরে ইউহাওকে নিজের সেক্টর টেকনিকের ব্যাপারে বলছিলেন, যেগুলোর মধ্য থেকে পার্পল ডিমন আইজ, গোস্ট শ্যাডো ডান্সিং আর হিডেন ওয়েপন্সও তাকে দেখান। ইউহাও এই সমস্ত বেসিক টেকনিক শেখার জন্য পুরো চেষ্টা করছিল, কিন্তু ইউহাও তো অনেক বেশি দুর্বল, কিন্তু সে হার মানছিল না। মিস্টার বেইবেইও অনেক ভালো মনের মানুষ ছিলেন এবং আমরা বুঝতে পারি যে তিনি টাংইয়াকে হয়তো ভালোবাসেন। এমনকি পাশাপাশি তিনি নিজের মনে বলেন যে ইউহাও, আমি তোমার সঙ্গ কখনো ছাড়ব না। আমি জানি তুমি অনেক বেশি দুর্বল, কিন্তু আজকে তুমি আমার সাহায্য করেছো, এর প্রতিদান আমি অবশ্যই শোধ করব। এই বলতে বলতে এদের সফর এভাবেই চলতে চলতে অবশেষে শ্রেক একাডেমি পৌঁছানোর উপর শেষ হয়। টাংইয়া বলে যে এই যে সামনে আছে পুরো দুনিয়ার নাম্বার 1 শ্রেক একাডেমি, দুনিয়ার বেস্ট এবিলিটি স্টুডেন্টস এখান থেকেই বের হয়ে আসে। ইউহাও শ্রেক একাডেমি সম্পর্কে অনেক কিছু শুনেছিল, সেজন্য শ্রেক একাডেমি দেখে তার চোখে এক অন্যরকম চমক চলে আসছিল। সে জানত যে লেজেন্ডারি 7 শ্রেক ডেভিলসের টিম এখান থেকেই বের হয়েছিল, যাদের লিড করছিল টাংসান। এই একাডেমি কাউকে এত সহজে নিজের অ্যাডমিশন দেয় না। যদি এই একাডেমিতে আমার অ্যাডমিশন হয়ে যায় তবে এটা আমার সৌভাগ্য হবে। ইউহাও এই সমস্ত কথা ভাবতে ভাবতে খুশির সাথে একাডেমির দিকে তাকাচ্ছিল, যেখানে অন্যদিকে আমরা টাংসান আর শাওউকে দেখি, তারাও উপরে ডিভাইন রেলম থেকে এই পুরো অ্যাডভেঞ্চার দেখছিল। পাশাপাশি আমাদের এখানে টাংসান আর শাওয়ের মাঝখানে কিছু রোম্যান্টিক মোমেন্টসও দেখতে পাওয়া যায়। গডহুডে আসার পর এদের দুজনের জীবন অনেক বেশি চমৎকার হয়ে গেছে, আর এভাবেই আমাদের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি তোমরা এমন ভিডিও আরও দেখতে চাও এবং তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার এই ভিডিওটিকে লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্টও অবশ্যই করবে, যাতে আমি মোটিভেশন পেতে পারি আর আমি ভবিষ্যতেও তোমাদের জন্য এমন আরও ভালো ভিডিও আনতে পারি।